প্রিয় বিদ্যার্থীবৃন্দরা, এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে নমস্কার ও জয়গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি আজকের পর্বটি। এই পর্বে আমরা প্রথম অধ্যায়ের 10 নম্বর শ্লোকটি নিয়ে আলোচনা করব। শুরুতেই আমরা একবার উক্ত শ্লোকটি উচ্চারণ করি। অপর্যাপ্তম তদ अस्माकं বলম ভীষ্মাভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাম বলম ভীমাভিরক্ষিতম। তো উক্ত শ্লোকটিতে যে যে সূত্রসমূহ আমরা প্রয়োগ করব আমি বরাবরের মতো সেগুলো এখানে লিখে দিয়েছি। আমরা জানি সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে যদি কোনো শব্দে অন্তস্থ জ অথবা জ ফলা থাকে তাহলে তার উচ্চারণ সর্বদাই ইয় এর মতো করতে হয়। দন্ত স থাকলে তার উচ্চারণ স অথবা ইংরেজি স এস স এর মতো। তো ব ফলা থাকলে আমরা জানি উ এর মতো উচ্চারণ করতে হয়। যদি কোনো বর্ণে রেপ থাকে তাহলে তার উচ্চারণ সর্বদাই বয়বিন্দু র। অনুস্বর থাকলে শব্দের মাঝে যদি থাকে তাহলে আমরা দন্ত নয়ের মতো উচ্চারণ করব, অথবা শব্দের শেষে থাকলে আমরা ময়ের মতো উচ্চারণ করব। এবং সংস্কৃত উচ্চারণে যেহেতু কোনো খণ্ড ত এর ব্যবহার নেই, তাই খণ্ড ত যে জায়গাগুলোতে আছে আমরা তার পরিবর্তে সর্বদাই ত এর উচ্চারণ করব। তো আমি সুবিধার্থে উক্ত শ্লোকটিকে পদচ্ছেদ করে নিয়েছি। তো পদচ্ছেদের যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে, আমরা একটা শব্দকে এমনভাবে পদচ্ছেদ করব যেন আসলে তার অর্থ থাকে। কিন্তু যদি একটা শব্দকে আমি পদচ্ছেদ করলাম, অর্থাৎ একটা শব্দকে একাধিকভাবে আমি ভেঙে লিখলাম কিন্তু তার কোনো অর্থ প্রকাশ পেল না, তখন কিন্তু আসলে সেটিকে পদচ্ছেদ বলা যাবে না। তো আমরা সেভাবে আসলে পদচ্ছেদগুলো করব। তো প্রথম যে শব্দটি অপর্যাপ্তম, এটি আসলে ঠিক থাকবে। তারপর আমরা তদস্মাকম, এটিকে যদি আমরা পদচ্ছেদ করি তাহলে পেয়ে যাচ্ছি তৎ। দেখো তৎ যোগ अस्माकं পেয়ে যাচ্ছি। তারপর বলম ঠিক থাকলো। ভীষ্মাভিরক্ষিতম এটি পুরোটাই ঠিক থাকবে। পর্যাপ্তম সব ঠিক আছে। তা শুধুমাত্র এই জায়গাটাতে আমরা একটু পদচ্ছেদ করে নিয়েছি, যেটা আমরা তয় বা এসে তু পাচ্ছি এবং রস্বইতে ঋষিকার ঋষিকার আর কি দ ম এটি সমান ইদম চলে আসতেছে এবং একারের জন্য আসলে এ পাচ্ছি। আর বাকি যে অংশটি তেসাম সেটি এই পর্যন্ত আমরা ঠিক রাখলাম। এরপর বলম ভীমাভিরক্ষিতম এটা পুরোটাই আসলে ঠিক থাকলো। তো এরপর আমরা যে কাজটি করব, অর্থাৎ সহজ উচ্চারণের ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োগ, সেই প্রয়োগগুলো আমরা এবার দেখব। তো প্রথম যে শব্দটি অপর্যাপ্তম, এটিকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো অপর্যাপ্তম। তো অপর্যাপ্তম আসলে কিভাবে হয় সেটি সম্পর্কে আমি ব্যাখ্যা অবশ্য নিচে দিয়েছি, আমরা সেটি এবার দেখব। তো প্রথম দেখো স্বর এটি ঠিক থাকবে এবং প ঠিক থাকলো। আমরা জানি যদি কোনো শব্দের বর্ণে রেপ থাকে তাহলে রেপ সমান বয়বিন্দু র। তো ফলে দেখো রেপের পরিবর্তে আমরা বয়বিন্দু র ব্যবহার করেছি। তারপর দেখো অন্তস্থ জ সমান আমরা জানি ইয়, সেই ইয় ব্যবহার করেছি এবং এখানে কার একটা আছে, সেই কার আমরা ব্যবহার করেছি। তারপর পয় তো এটি একটি যুক্ত বর্ণ। আমরা জানি কোনো সংস্কৃত উচ্চারণে যদি কোনো যুক্ত বর্ণ থাকে তাহলে সেটি বিভাজন করে আসলে উচ্চারণ করতে হয়। তো সেই শর্ত অনুযায়ী আমরা এখানে পয় ত এটাকে যদি আমরা বিভাজন করি তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি প হসন্ত যোগ ত। তো এটি আমরা আসলে পেয়ে যাচ্ছি। তো এরপর দেখো যে পুরো একটি শব্দ, এই শব্দে আসলে এই রস্বই এটি একটি কি স্বরবর্ণ। তো আমরা জানি শব্দের মাঝে কখনো স্বরবর্ণ নিজে উচ্চারণ হতে পারে না, অর্থাৎ তার পরিবর্তে কার ব্যবহার করতে হয়। ফলে আমরা দেখো রস্বইতে ঋষিকার ব্যবহার করেছি। তো এই ঋষিকারটি কোথায় ব্যবহার হবে, ঠিক তার পূর্ববর্তী বর্ণ যে বয়বিন্দু র, এখানে আসলে ব্যবহার হবে। ফলে দেখো বয়বিন্দু রয়ের এখানে আসলে আমরা ব্যবহার করেছি। ফলে আমরা দেখো অপর্যাপ্তম থেকে আমরা পেয়ে যাচ্ছি অপর্যাপ্তম। তো তারপর তৎ এটি ঠিক থাকলো এবং अस्माकं এই শব্দটিকে যদি আমরা আসলে শুদ্ধ উচ্চারণ করি তাহলে দেখো এখানে স্বর এটি ঠিক থাকলো। তারপরে এটি একটি যুক্ত বর্ণ আমরা দেখতে পাচ্ছি, যেটি আমরা বিশ্লেষণ করলে পাই মূর্ধন্য স হসন্ত যোগ ম। ফলে আমরা সেটি লিখেছি এবং আকার ঠিক থাকলো। তারপর দেখো ক ঠিক আছে, অনস্বর শব্দের শেষে হওয়ার কারণে ম লিখেছি। তো এরপর দেখো আরেকটু আমি ব্যাখ্যা দিয়েছি, যেটি আমরা জানি দন্ত স থাকলে তার উচ্চারণ সর্বদাই স এর মতো উচ্চারণ করতে হয়। ফলে আমি এখানে দেখো দন্ত স্বর পরিবর্তে স লিখেছি, আর বাকি সব আসলে ঠিক থাকলো। তাহলে अस्माकं এই শব্দটির শুদ্ধ উচ্চারণ আমরা পেয়ে যাচ্ছি अस्माकं। তো তারপর ভীষ্মাভিরক্ষিতম এটি আসলে কিভাবে আসে, তো সেটি সম্পর্কে আমরা দেখব। ভয় দীর্ঘিকার এটি ঠিক থাকলো। তারপর দেখো এটি একটি যুক্ত বর্ণ, যেটি আমরা জানি আসলে যুক্ত বর্ণটিকে বিভাজন করলে আমরা পেয়ে যাচ্ছি
মূর্ধন্য স হসন্ত যোগ ম, সেটি আমরা লিখেছি। আকার এটি ঠিক থাকলো, তারপর ভয় ঋষিকার ঠিক থাকলো, বয়বিন্দু র এটি ঠিক আছে। তো তারপর এখানে আমরা একটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, যেটি ক্ষীয় বলি আমরা। অর্থাৎ এই ক্ষীয়কে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পেয়ে যাই ক হসন্ত যোগ মূর্ধন্য স। তো ফলে দেখো আমরা ক হসন্ত যোগ মূর্ধন্য স লিখেছি, তবে ওই যুক্ত বর্ণে যদি কোনো কার থাকে তাহলে কারটি বিভাজনের পরবর্তী যে বর্ণ, সে পরবর্তী বর্ণে কিন্তু চলে আসে। তাহলে যুক্ত বর্ণ বিভাজন করে পেয়েছি ক হসন্ত যোগ মূর্ধন্য স, এবং পরবর্তী বর্ণকে মূর্ধন্য স। মূর্ধন্য স্বর এখানে দেখো সেই কারটি চলে আসছে। তারপর বাকি যে শব্দ তম, এটি আসলে ঠিক থাকলো। তাহলে দেখো আমরা পেয়ে যাচ্ছি কি ভীষ্মা ভিরক্ষিতম। তো তারপর পরবর্তী শব্দ পর্যাপ্তম। পর্যাপ্তম ঠিক ওই অপর্যাপ্তমের মতোই, শুধুমাত্র স্বরটা আসলে এখানে নেই। তাহলে আমরা প লিখেছি, অন্তস্থ জ রেপের পরিবর্তে বয়বিন্দু র, তারপর অন্তস্থ জ সমান ইয়, সেটি আসলে ওই ব্যাখ্যাটি আসলে এখানে আছে। তারপর তু ঠিক থাকলো, ইদম এটি ঠিক থাকবে। এতে শাম শুধুমাত্র অনস্বর শেষে শব্দের শেষে, যার কারণে আমরা এখানে ম লিখেছি, অর্থাৎ এতে শাম পেয়ে যাচ্ছি। এরপর আছে অনস্বর, দেখো এখানে বলং, এর অনস্বর শব্দের শেষে আছে, ফলে ম, সে ম লিখেছি আমরা। তারপর ভীমা ভিরক্ষিতম, ওই একই পূর্বের আসলে শব্দের মতোই, অর্থাৎ ভীমা ভিরক্ষিতম। তো আশা রাখি তোমরা আসলে পুরো বিষয়টি আসলে বুঝতে পেরেছো, কিভাবে আমরা একটা শ্লোকে কিভাবে আমরা সূত্র প্রয়োগ করব এবং শুদ্ধভাবে উচ্চারণ করব। তো আমি সুবিধার্থে আরেকবার উক্ত শ্লোকটি উচ্চারণ করে শোনাচ্ছি। অপর্যাপ্তম তদ अस्माकं বলম ভীষ্মাভিরক্ষিতম, পর্যাপ্তম তু ইদম, এতেষাম বলম ভীমাভিরক্ষিতম। তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় গীতা।